हाई ऑल गवर्नमेंट जॉब एस्पिरेंट्स वेलकम टू माई यूट्यूब चैनल जे स्टाडिज फर गवर्नमेंट जॉब्स। तो केमन आछो सबाई एकटू कमेंट करे दाओ फटाफट। आज के आमरा मक टेस्ट नम्बर 66 डिसकास करब। एर आगे पर्यन्त आमरा 65 पर्यन्त मक टेस्ट करे दिएछिलाम। 1 থেকে 45 पर्यन्त मक टेस्टर पीडीएफ एवं जानुआरी मास থেকে जून मास पर्यन्त कारेंट अफेयर्स पीडीएफ एकसाथे भिडियो डेसक्रिप्शने देওয়া থাকবে। যারা দেখোনি অবশ্যই দেখে নেবে। তো অনেক দিন আমাদের মক টেস্ট স্টপ ছিল। आज के मक टेस्ट নিচ্ছি। কাল পরশু দুদিন বন্ধ থাকবে। 18 তারিখ থেকে কি 19 তারিখ থেকে কন্টিনিউ সকাল 7-8টার সময়, যেটা 8টার সময় বা 10টার সময় যে ডেলি তোমাদের যে স্ট্যাটিক জিকে করাছিলাম সেটা শুরু করে দেব। এবং আজকে এবং পরশু দিন থেকেও তোমাদের এই ক্লাসগুলো শুরু করে দেবো। ঠিক আছে, সকালে তোমাদের স্ট্যাটিক জিকে এবং রাতে 18 তারিখ কি 19 তারিখ থেকে তোমাদের এইটা স্টার্ট হবে। ঠিক আছে, কারণ কালকে আমি একটু কলকাতা যাচ্ছি, একটু কাজ আছে। কাল পরশু দুদিন লেগে যাবে কলকাতায়। তো তারপরের দিন থেকে আমাদের এই ক্লাসগুলো স্টার্ট করে দেবো। তো আজকে আমরা 66 নম্বর মক টেস্ট শুরু করছি। তো কমেন্ট করার চেষ্টা করো। প্রথম প্রশ্ন খুব ইজি প্রশ্ন, গণপরিষদের প্রথম সভাপতি কে ছিলেন? এটা ডাব্লিউবিসিএসের 2010, 13, 15, 17 এতগুলো এক্সামে এসছে, প্লাস মিসলিনিয়াসে এসছে, এনটিপিসি এক্সামেও এসছে, পুলিশ কনস্টেবল ও সাব ইন্সপেক্টর পরীক্ষাতেও এসেছিল। তো সব পরীক্ষাতেই আসে এই প্রশ্ন। কমেন্ট করো, তোমরা সবাই পারবে। তো গণপরিষদের প্রথম সভাপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ঠিক আছে, 2 নম্বর প্রশ্ন খুব ইম্পর্টেন্ট, ডাব্লিউবিসিএস মেন্স ছিল। স্টিয়ারিং কমিটির সভাপতি কে ছিলেন? তাড়াতাড়ি কমেন্ট করো, স্টিয়ারিং কমিটির সভাপতি কে ছিলেন? তো 2 নম্বর প্রশ্নেরও অ্যান্সার হয়ে যাচ্ছে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। আজকে অনেক দিন পর ক্লাসটা স্টার্ট করছি, তাই একটু ইজি প্রশ্ন রাখার চেষ্টা করব, তোমরা সবাই এগুলোর অ্যান্সার দিতে পারবে। স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী কে ছিলেন? তাড়াতাড়ি কমেন্ট করো। স্বাধীন ভারতের এই প্রথম রিলেটেড স্ট্র্যাটেজিকে প্রত্যেক পরীক্ষায় আসবে। এগুলোর আমি তোমাদের স্ট্র্যাটেজিকে সম্পূর্ণ কমপ্লিট করে দেবো আসন্ন পরীক্ষাগুলোর আগেই। ঠিক আছে, তো স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন মৌলানা আজাদ। অপশান সি হচ্ছে এটার অ্যান্সার। নেক্সট 4 নম্বর প্রশ্ন, ডাব্লিউবিসিএস মেন্স 2015-তে এসেছিল। গণপরিষদ কবে খসড়া কমিটি গঠন করে? খসড়া কমিটি কবে গঠন হয়েছিল সেটা তোমাদের প্রশ্ন। তো খসড়া কাজই কমেন্ট করে দেখি কে এটার অ্যান্সার দিতে পারে। অনেকজনে ভুল করে দিচ্ছ, 1946 নয়, 1947, 29 আগস্ট। অপশান এ হচ্ছে এটার অ্যান্সার। ঠিক আছে, এবার চলে আসি কত নম্বর ধারায় সুপ্রিম কোর্টের গঠনের কথা বলা হয়েছে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এগুলো ডেসক্রিপটিভ থেকে তোমাদের জন্য কোশ্চেনগুলো বানাচ্ছি, এই প্রশ্নগুলো কোথাও পাবে না। তো 5 নম্বর প্রশ্ন, কত নম্বর ধারায় সুপ্রিম কোর্টের গঠনের কথা বলা হয়েছে? তো এটা মনে রাখবে, ধারা 124-এ সুপ্রিম কোর্ট গঠনের কথা বলা হয়েছে, ধারা 216-তে হাইকোর্ট গঠনের কথা বলা হয়েছে, ধারা 164-তে রাজ্যের মুখ্যমন্ত্রীর কথা বলা হয়েছে, এবং ধারা 148-এ ক্যাগ মনে হচ্ছে কম্পিউটারাল অ্যান্ড অডিটর জেনারেলের অ্যাপয়েন্টমেন্টের কথা বলা হয়েছে। তো এই 4টে ধারায় কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমরা অবশ্যই এটা নোট ডাউন করে নেবে। কোন ধারায় ভোট দানের অধিকারের কথা বর্ণিত আছে? দেখো নতুন একটা প্রশ্ন, কোন ধারায় ভোট দানের অধিকারের কথা বর্ণিত আছে? তো এখানে এটার অ্যান্সার হচ্ছে ধারা 326-এ। ধারা 324-এ বলা আছে তোমার ইলেকশন কমিশন, মনে হচ্ছে নির্বাচন কমিশনের কথা। ধারা 280-তে বলা আছে ফিনান্স কমিশন, মনে হচ্ছে অর্থ কমিশনের কথা। এবং ধারা 243-এ বলা হয়েছে পঞ্চায়েতের সংজ্ঞা। ঠিক আছে, নেক্সট চলে আসি, এটাও ডাব্লিউবিসিএস মেন্স 2016 বলেছে। এগুলোর মধ্যে কোনটা সঠিক নয়? শিডিউল 2-এ বলা হয়েছে ভাতা, একদম ঠিক। শিডিউল 5-এ তপশিল অঞ্চলের সম্বন্ধে বলা আছে, এটা একদম ঠিক। শিডিউল 6-এ আসাম, মেঘালয়, মিজোরাম উপজাতীয় অঞ্চলের কথা বলা আছে, এটা একদম ঠিক। শিডিউল 10-এ পঞ্চায়েত সমিতির কথা বলা আছে, এটা ভুল। শিডিউল 11-এ পঞ্চায়েত সমিতির কথা বলা আছে। ঠিক আছে, তো শিডিউলগুলো পড়লেই তোমরা এটা ইজিলি অ্যান্সার করতে পারবে। 8 নম্বর প্রশ্ন, কৈলাসার বিখ্যাত রক কাট মন্দিরটি কোথায় অবস্থিত? 8 নম্বর প্রশ্ন, তাড়াতাড়ি কমেন্ট করো। তো এটির অ্যান্সার হচ্ছে ইলোরা। অপশান সি হচ্ছে এটার অ্যান্সার। 9 নম্বর প্রশ্নে চলে আসি, অসহযোগ আন্দোলন কোন সালে সমসাময়িকভাবে মুলতবি রাখা হয়েছিল, মানে বন্ধ করে দেওয়া হয়েছিল? ডাব্লিউবিসিএস, মিসলিনিয়াস, এনটিপিসি 3টে এক্সামে এসছে। কমেন্ট করো, দেখবো এটা তোমরা সবাই পারবে। অসহযোগ আন্দোলন 1922 সাল। অপশান সি হচ্ছে একদম ঠিক, সবাই একদম ঠিক করছো। এটা আশা করি সবাই 100% সঠিক অ্যান্সার দিতে পারবে। গদর পার্টি প্রতিষ্ঠা করেছিলেন কে এবং কোথায় করেছিলেন সেটাও কমেন্ট করো। গদর পার্টি কে এবং কোথায় প্রতিষ্ঠা করেছিলেন? তো এটা লালা হারদয়াল প্রতিষ্ঠা করেছিলেন, কোথায়? সান ফ্রান্সিসকোতে। ঠিক আছে, সবাই একদম ঠিক অ্যান্সার দিচ্ছ। এবার চলে আসি 11 নম্বর প্রশ্নে,
জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডদের অব্যাহত পূর্বে কোন বিশেষ ঘটনাটি ঘটেছিল? তো জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কবে হয়েছিল? 1919 সালে। তখন কি হয়েছিল সেটা তোমাদের কমেন্ট করতে হবে। তো এটা হচ্ছে রাওলাট অ্যাক্ট, আইন প্রণয়ন, এটা 1919 সালে হয়েছিল। 12 নম্বর প্রশ্ন দেখো, ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে প্রথমবার বন্দে মাতরম গানটি গাওয়া হয়েছিল? এটা তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবল, সাব ইন্সপেক্টর দুটো পরীক্ষাতেই এসছে, এবং এনটিপিসি বলছি, পিএসসির তো ফেভারিট প্রশ্ন এটা। তো তোমরা সবাই জানো বন্দে মাতরম গানটি গাওয়া হয়েছিল 1896 সালে। এটা কিন্তু আমি আগে যে মক টেস্টগুলো নিয়েছিলাম সেখানেও কিন্তু আমি এটা পড়িয়েছিলাম তোমাদের। এটা একটু কমেন্ট করে দাও তাড়াতাড়ি। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনের সভাপতি কে ছিলেন? তো জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা কবে হয়েছিল? 1885 সালে। এবং এর সভাপতি কে ছিলেন? তো অপশানগুলো দেখলেই করতে পারবে, WC ব্যানার্জি, উমেশচন্দ্র ব্যানার্জি। এবার আমরা চলে আসি 14 নম্বর প্রশ্নে। 14 নম্বর প্রশ্ন, এটা তোমরা সবাই পারবে। এটা যত সম্ভব WBCS 2018 আর 2019 দুটোর মধ্যে একটাতে এসেছিলো। তো কোন আইন ব্ল্যাক বিল বলা হয়? কোন আইনকে ব্ল্যাক বিল বলা হয়? তো এটার অ্যান্সার হচ্ছে রাওলাট অ্যাক্টকে বলা হয় ব্ল্যাক বিল। অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। বিখ্যাত পাকিস্তান প্রস্তাব কোথায় পেশ করা হয়? তো কোন অধিবেশনে পাকিস্তানের প্রস্তাবটা পেশ করা হয়েছিল? তো 1940 সালে। কোন সেশন? সালটা তো আমি বলে দিলাম। তো এটা হয়েছিল লাহোর সেশনে। বহুবার এটা তোমাদের পড়িয়েছি। কুকা আন্দোলন কোন রাজ্যের সঙ্গে সম্পর্কিত? মিসেলেনিয়াস এবং WBCS দুটো পরীক্ষাতে এসেছে। কুকা আন্দোলন হচ্ছে পাঞ্জাবের সাথে জড়িত। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হয় কোথায়? তো জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড এটা হয়েছে অমৃতসরে 1919, তোমাদের বলেই দিলাম। এবার দেখো, কার বা কাদের নেতৃত্বে খিলাফত আন্দোলন শুরু হয়? এটা হচ্ছে আলী ব্রাদার্স বা আলী ভাইদের নেতৃত্বে। 19 নম্বর প্রশ্ন WBCS এসেছিল। ঘড়ির কাঁটা যখন মধ্যরাত ছবে, যখন গোটা পৃথিবী ঘুমাবে, ভারতবর্ষ সেই সময়ে জীবন ও স্বাধীনতার স্পর্শে জেগে উঠবে, এই মন্তব্যটি কার? এটা অনেকগুলো পরীক্ষাতে এসেছে, শুধু আমি WBCS লিখে রেখেছি কারণ WBCSও এই প্রশ্নটা এসেছে। তো এটা কার মন্তব্য? তাড়াতাড়ি কমেন্ট করো, সবাই পারবে এটা। আর 2-3 মাস পরে কিন্তু তোমাদের জানুয়ারি মাসে কিন্তু WBCS এক্সাম হবে। তো এখন থেকে কোশ্চেনগুলো একটু গ্র্যাজুয়েশন লেভেলে রাখবো, কারণ NTPC, তারপরে তোমাদের মিসলেনিয়াস, WBCS সবই কিন্তু তোমাদের গ্র্যাজুয়েশন লেভেলের এক্সাম। তো এটা অ্যান্সার হচ্ছে জওহরলাল নেহেরু। নিম্নলিখিত আন্দোলনগুলির মধ্যে কোন আন্দোলন বঙ্গ বিভাগের অব্যাহত পরে সংগঠিত হয়েছিল? তো এগুলোর মধ্যে কোনটা হয়েছিল? তোমাদের আগেও পড়েছি, স্বদেশী আন্দোলন। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। বক্সারের যুদ্ধ ঘটেছিল কত সালে? তো এটা দেখো সব পরীক্ষাতে এসছে, তোমরা যদি এই পরীক্ষাগুলো দিয়ে থাকো প্রত্যেক পরীক্ষাতে এই বক্সারের যুদ্ধটা তোমরা জানতে পারবে। তো এটা হয়েছিল 1764 সালে। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। কার অনুমতিক্রমে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সুরাটে প্রথম কারখানা স্থাপন করেছিল? তো এই প্রশ্নটা বহুবার পড়িয়েছি, জাহাঙ্গীর। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। স্বরাজ পার্টির প্রধান নেতা কে ছিলেন? সবাই পারবে, তাড়াতাড়ি কমেন্ট করো, আগেও পড়িয়েছি আমি। স্বরাজ পার্টির প্রধান নেতা ছিলেন মতিলাল নেহেরু এবং CR দাস। ক্রিপস মিশন প্রস্তাব একটি ফেল করা ব্যাংকের ওপর আগামী দিনের চেক, এই উক্তিটি কার ছিল? এটাও পারবে তোমরা, এগুলো বেশিরভাগই তোমার WBCS এর কোশ্চেন আছে। কোন ইয়ারগুলো লিখতে ভুলে গেছি, কিন্তু ধরে নাও WBCS এ এসেছে। তো ক্রিপস মিশন প্রস্তাবটি এটা হচ্ছে মহাত্মা গান্ধী, ঠিক আছে। এটা কমেন্ট করো দেখি, স্বামী বিবেকানন্দের রামকৃষ্ণ মিশন তৈরি করেছিলেন কত সালে? তো স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন তৈরি করেছিলেন কত সালে? তাড়াতাড়ি কমেন্ট করো। তো স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন তিনি তৈরি করেছিলেন 1897 সালে, ঠিক আছে, 1 মে। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। নিম্নলিখিত কোন রাজ্যের মধ্যে দিয়ে কর্কট ক্রান্তি রেখা অতিক্রম করেনি? এটা ওয়েস্ট বেঙ্গল PSC ফেভারিট প্রশ্ন, অনেক পরীক্ষাতেই এসছে প্রশ্নটা। তো এটা কোনটা অ্যান্সার হবে তাড়াতাড়ি কমেন্ট করো। তো এখানে এটার অ্যান্সার হচ্ছে, তো এখানে এটা অ্যান্সার কী হচ্ছে? অপশন সি, উড়িষ্যা। দেখো মধ্যপ্রদেশ, ত্রিপুরা, মিজোরাম এই সবগুলোর উপর দিয়েই কর্কট ক্রান্তি রেখা অতিক্রম করেছে। 27 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, জলপাইগুড়ি শহর কোন নদীর তীরে অবস্থিত? এই ওয়েস্ট বেঙ্গলে যত রকমের রিভারগুলো আছে সেগুলো কোন শহরের মধ্যে দিয়ে অতিক্রম করেছে সেইগুলো তোমাদের পড়া খুবই দরকার। এটা তোমাদের ওয়েস্ট বেঙ্গল সাব ইন্সপেক্টরের পরীক্ষার প্রশ্ন। তো কমেন্ট করো দেখি কি অ্যান্সার করতে পারো। 2-3 বার, যত সময় 2 বার রিপিট হয়েছে এই প্রশ্নটা। জলপাইগুড়ি শহর এটি হচ্ছে তিস্তা ও কল্লা নদীর তীরে অবস্থিত।
তারপরে প্রশ্নটা দেখো, পূর্ব কলকাতার জলাভূমিকে ঘোষণা করা হয়েছে কি? এটা তোমাদের যথাসম্ভব WBCS এবং ওয়েস্ট বেঙ্গল PSC মিসলিনাস দুটো এক্সামে এসেছে। তো এটা তোমরা সবাই জানো যে রামসার স্থান হিসাবে ঘোষণা করা হয়েছে। রামাম জলবিদ্যুৎ প্রকল্পটি কোথায় অবস্থিত? এই বিভিন্ন জলবিদ্যুৎ কেন্দ্র, তাপ বিদ্যুৎ কেন্দ্র, বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলে যে সবগুলো এস্টাবলিশ আছে সেগুলো তোমাদের পড়তে হবে। এগুলো আমি তোমাদের স্ট্র্যাটেজিকের মধ্যে কমপ্লিট করিয়ে দেবো। আর 2-3 দিনের মধ্যেই একদম প্রপার হিসাবে আমাদের ক্লাসগুলো স্টার্ট হয়ে যাবে, ঠিক আছে? আমি কলকাতা থেকে একটু ঘুরে আসি, তারপরে তোমাদের সম্পূর্ণ কাজগুলো কমপ্লিট করে নেব। তো এখানে এটা অ্যান্সার হচ্ছে দার্জিলিং। তিস্তা নদীর পশ্চিম ভাগ যে নামে পরিচিত? তো তিস্তা নদীর পশ্চিম ভাগ ডুয়ার্স নামে পরিচিত। ভারতে কয়লা সঞ্চয়ে প্রায় 80% অবস্থান করেছে কোন উপত্যকায়? তো এটা মনে রাখবে যে 80% এগুলো সবই দামোদর উপত্যকার উপর অবস্থান করেছে। নেক্সট, কোলেরু হ্রদ কোথায় অবস্থিত? কোলেরু হ্রদ কোথায় অবস্থিত? তাড়াতাড়ি কমেন্ট করো। তো এটি হচ্ছে গোদাবরী ও কৃষ্ণা নদীর মধ্যে অবস্থিত। এরপর দেখো, সুন্দরবনকে নিম্নলিখিত বৈশিষ্ট্যের জন্য ওয়ার্ল্ড হেরিটেজ সাইট নামে নথিভুক্ত করা হয়েছে। তো এটার অ্যান্সার হচ্ছে ম্যানগ্রোভ বনভূমি এবং জীববৈচিত্র্যের জন্য, ঠিক আছে? অনেক সময় দেখবে আলাদাভাবে থাকে এই দুটো, তো মেন অ্যান্সার যেটা হবে সেটা যা সম্ভব তোমাদের ম্যানগ্রোভ বনভূমির জন্য। ভারতীয় সংবিধানের কোন তালিকায় কেন্দ্র এবং রাজ্যের মধ্যে ক্ষমতা বন্টন করেছে? তো 34 নম্বর প্রশ্নের অ্যান্সার দাও দেখি। তো ভারতের কেন্দ্র এবং রাজ্যের মধ্যে ক্ষমতা বন্টন করেছে 7th শিডিউল, ঠিক আছে? অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। ভারতে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা কয় প্রকারের? তো ভারতের পঞ্চায়েতি রাজ ব্যবস্থা মনে রাখবে ত্রিস্তরীয় বা 3 প্রকারের। নেক্সট, ভারতের সুপ্রিম কোর্টের বিচারক সংখ্যা বৃদ্ধির ক্ষমতা কেবলমাত্র নিহিত আছে কাদের হাতে? যে সুপ্রিম কোর্টের বিচারক বাড়াতে হবে, কমাতে হবে বা বাড়াতে হবে, এই ক্ষমতাটা কার হাতে আছে? তো এটা আছে লোকসভার হাতে। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। দেখো, স্টেট ওয়েলফেয়ার বা ওয়েলফেয়ার স্টেট এই চিন্তা ভারতীয় সংবিধানের ষড়যন্ত্রে রক্ষা করা হয়েছে কোথায়? তো এটার অ্যান্সার হচ্ছে অপশন বি, রাজনীতির প্রত্যক্ষ নীতিসমূহে, মনে হচ্ছে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসিতে, ঠিক আছে? অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, সবুজ সাথী প্রকল্পটি কী? তো প্রকল্প থেকেও তোমাদের পরীক্ষায় একটা প্রশ্ন আসতে পারে, বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষায় ওয়েস্ট বেঙ্গল থেকে যেসব প্রকল্পগুলো হয়েছে সেখানে। তো এটা মনে রাখবে পশ্চিমবঙ্গ সরকারের ছাত্রছাত্রীদের সকলকে সাইকেল বিতরণ প্রকল্প, এটা হচ্ছে সবুজ সাথী। তো অপশান ডি হচ্ছে এটার অ্যান্সার। কতগুলি ব্যাংকে জাতীয়করণ করা হয়েছিল? তো কিছুদিন আগে তোমাদের NTPC যে প্রিভিয়াস ইয়ার করেছিলাম সেখানেও প্রশ্নটা এসেছিলো, WBCSেও প্রশ্নটা এসছে, মিসলেনিয়াসেও এসেছে। তো 1969 সালে 14টি ব্যাংকে জাতীয়করণ হয়েছিল, ঠিক আছে? অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। ICICI কিসের নাম? তো দেখো মনে রাখবে ICICI হচ্ছে একটি অর্থনৈতিক প্রতিষ্ঠানের নাম। তোমাদের যেটা কাজ হবে ICICI এর ফুল ফর্ম কি সেটা কমেন্ট করে জানানো, ঠিক আছে? ফুল ফর্মগুলো অবশ্যই জেনে রাখবে, ঠিক আছে? সেখান থেকে অনেক সময় তোমরা অ্যান্সার করে দিতে পারবে যদি তোমার ফুল ফর্ম মনে থাকে। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে জাতীয় আয় বৃদ্ধির হার ছিল কত %? তো প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে জাতীয় আয় বৃদ্ধির হার ছিল 18%। গরিবি হাটাও স্লোগানটি কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সঙ্গে যুক্ত? তাড়াতাড়ি কমেন্ট করো, দেখবো এটা কে সঠিক অ্যান্সার দিতে পারে। তো মনে রাখবে গরিবি হাটাও এটা তোমার কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সাথে সম্পর্কিত? তো এটা অনেক সময় কনফিউজ আছে, যেটা হচ্ছে 5th 5-year প্ল্যান এবং 6th 5-year প্ল্যান, এই দুটোর মধ্যে অনেক কনফিউজিং হয়। এই দুটোর মধ্যে কোনো বই 5th দেওয়া আছে, কোনো বই 6th দেওয়া আছে। তো এটা কি হয়েছিল, প্রথম এই স্লোগানটি দেওয়া হয়েছিল 5th 5-year প্ল্যানে, কিন্তু তখনকার যে প্রধানমন্ত্রী ছিলেন তিনি চেঞ্জ হয়ে যাওয়াতে এই 5-year প্ল্যানটা বন্ধ হয়ে যায়। তারপরে যখন 6th 5-year প্ল্যান শুরু হয় তখন সেখানকার মেন মোটিভ ছিল যে গরিবি হাটাও। তো অপশন অনুযায়ী এটা তোমার পঞ্চবার্ষিকী পরিকল্পনায় প্রথমবার এই স্লোগানটি উঠে এসেছিলো। তো অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। এবার PSCর পরীক্ষাতে কোনটা সঠিক অ্যান্সার দেবে তুমি কনফিউজ হয়ে যেতে পারো। তো তোমার কোনটা অ্যান্সার বলে মনে হয়, 5th 5-year প্ল্যান ও 6th 5-year প্ল্যান, এটা তোমরা কমেন্ট করে জানাবে, ঠিক আছে? এবার দেখো, নিচের কোনটি এককহীন রাশি? মিসলিনাস এবং রেলের গ্রুপ ডিতে এই প্রশ্নটা এসেছিলো। তো তাড়াতাড়ি কমেন্ট করো। 43 নম্বর প্রশ্ন, সরি এই প্রশ্নের একটু ভুল আছে মনে হচ্ছে, টাইপিং মিস্টেক হচ্ছে। তো 43 নম্বর প্রশ্নটা আমরা একটু ইগনোর করছি। 44 নম্বর প্রশ্নের অ্যান্সার দাও। দূরত্বের সবচেয়ে বড় একক কোনটি?
কিলোমিটার, আলোকবর্ষ, পারসেক, কোনোটি নয়। তো এখানে এটা অ্যান্সার হচ্ছে পারসেক, অপশন সি হচ্ছে এটা অ্যান্সার, সব থেকে বড় একক। নেক্সট দেখো, এটাও একটু গড়বড় লাগছে, আর কিসের একক সেটা এখানে তোমাদের কমেন্ট করতে বলেছে। তো এখানে দেখো কাজের একক জুল, বলের একক নিউটন, ভরের একক কিলোগ্রাম, তাপের একক জুল। তো এখানে আর কোনটার একক হবে সেটা কমেন্ট করতে হবে। তো এটা তোমরা কমেন্ট করে জানিও, আমিও অ্যান্সারটা একটু শিওর নয়, পরে আমি জানিয়ে দেবো, এটা পিন পোস্টে কমেন্ট করে দেবো, দেখবে কমেন্টের ওখানে। ভেক্টর রাশির বৈশিষ্ট্য কী? তো ভেক্টর রাশির বৈশিষ্ট্য মনে রাখবে, এর মান ও দিক উভয়ই আছে। স্কেলার রাশির মান আছে, দিক নেই। ভেক্টর রাশির মান এবং দিক উভয়ই আছে, ঠিক আছে। এবার দেখো ডায়নামো যে শক্তি রূপান্তরিত হয়, ডায়নামো কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত করে? তো ডায়নামো কী করে? যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে, তোমরা সবাই পারবে। এটা দেখো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, রেলের গ্রুপ ডিতে এসেছিল। নিচের কোন ফ্লোরিন যৌগ রেফ্রিজারেটরের শীতলকারক উপাদান হিসাবে ব্যবহৃত হয়? তো এটার অ্যান্সার হচ্ছে ফ্রেয়ন। উষ্ণতা বাড়লে সাধারণত পদার্থের ঘনত্ব কী হয়? টেম্পারেচার যখন বেড়ে যায় তখন কোনো পদার্থের ডেন্সিটি কী হয়? ডেন্সিটি কমে যায়। অপশান বি হচ্ছে এটার অ্যান্সার। ভারী জল কী উদ্দেশ্যে ব্যবহৃত হয়? ভারী জল হেভি ওয়াটার। তো এটা মনে রাখবে, অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। পারমাণবিক চুল্লিতে নিউট্রনের গতি হ্রাস করতে এটি ব্যবহৃত হয়। যে সকল কেলাস বায়ুমণ্ডল থেকে গৃহীত গ্লাস জলে নিজে দ্রবীভূত হয় তাদেরকে কি বলা হয়? তো 51 নম্বর প্রশ্ন, এটা মনে রাখবে, হাইগ্রোস্কোপিক বলা হয় তাদেরকে, ঠিক আছে। নেক্সট দেখো 52 নম্বর প্রশ্ন কি বলেছে? সবচেয়ে কঠিন কোনটি? এইগুলোর মধ্যে, তো এগুলোর মধ্যে অপশান দেখলে হীরক, ডায়মন্ড হচ্ছে সবথেকে কঠিন। কোনটিকে কোষের শক্তিঘর বলা হয়? তো আমরা সবাই জানি মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলা হয়। বায়োলজি কথাটির প্রবর্তন কে করেন? এইরকম ধরনের প্রশ্ন রেলের গ্রুপ ডি পরীক্ষা অনেকবার এসছে, তো সেই জন্য এই প্রশ্নটা নেওয়া। তো এখানে এটা অ্যান্সার হচ্ছে ল্যামার্ক। বায়োলজি কথাটির প্রবর্তন করেন ল্যামার্ক। ডিএনএ এবং আরএনএতে কয়টি করে বেস থাকে? তো এটার অ্যান্সার হচ্ছে 4টি। কোষবাদের প্রবক্তাকে, তাড়াতাড়ি কমেন্ট করো, কোষবাদের প্রবক্তা হচ্ছেন স্লেইডেন এবং সোয়ান। অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। তো 56 প্রশ্ন আমরা ডিসকাস করলাম। 56-এর মধ্যে কে কত পেয়েছো অবশ্যই ভিডিওটা যখন শেষ হয়ে যাবে অবশ্যই কমেন্ট করবে। বন্ধুদের সাথে অবশ্যই পারলে ভিডিওটা একটু শেয়ার করে দেবে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে। অ্যান্ড থ্যাংক ইউ ফর কামিং।